দর্শক, আমন্ত্রণ যমুনা আইডেস্কে। শুরুতেই শিরোনাম। ইরান যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হুমকিতে আবারও যুদ্ধের শঙ্কা। মার্কিন প্রস্তাবকে অযৌক্তিক দাবি তেহরানের। লাইফ সাপোর্টে আছে যুদ্ধবিরতি, মন্তব্য ট্রাম্পের। 2 মাসে ভারতের রিজার্ভ কমেছে $38 বিলিয়ন। সম্ভাব্য অর্থনৈতিক সংকট মোকাবেলায় তোড়জোড় মোদির। সরকারকে অবস্থান স্পষ্ট করার দাবি বিরোধীদের। নিজ দলে নজিরবিহীন চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার। স্থানীয় নির্বাচনে ভরাডুবির পর পদত্যাগ দাবি 72 এমপির। গদি ছাড়তে রাজি নয় লেবার পার্টি নেতা। শিরোনামগুলো দেখছেন। এসবের বিস্তারিত সহ আন্তর্জাতিক অঙ্গনে আরও খবর নিয়ে যমুনা আইডেস্কে আপনাদের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে বেড়েই চলেছে আবারও যুদ্ধ শুরুর শঙ্কা। ট্রাম্পের শান্তি উদ্যোগকে অযৌক্তিক দাবি বলছে তেহরান। অন্যদিকে তেহরানের প্রস্তাবকে স্টুপিড আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন চলমান যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে। আবারও হামলা শুরুর হুমকিও দিয়েছেন। পাল্টা হুঁশিয়ারি দিয়ে ইরান জানিয়েছে উপযুক্ত জবাব দিতে পুরোপুরি প্রস্তুত তেহরান। যুদ্ধবিরতির মাঝেও থামছে না উত্তেজনা। একদিকে শান্তি আলোচনার কথা, অন্যদিকে পাল্টাপাল্টি হুমকি আর কড়া বক্তব্যে এখনো মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ইরান। ইরানে চলমান যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে আছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন শান্তি প্রস্তাবে ইরানের পাঠানো জবাব খুবই বাজে বলে উড়িয়ে দেন তিনি। ওরা আমাদের যে জবাব পাঠিয়েছে সেটি খুবই বাজে। আমি পুরোটা পড়াও শেষ করিনি। এই যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে আছে, যেখানে ডাক্তার এসে বলেন আপনার প্রিয়জনের বেঁচে থাকার সম্ভাবনা মাত্র 1%। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি উদ্যোগকে ফের অযৌক্তিক দাবি বলেছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন যুদ্ধ বন্ধের নামে ওয়াশিংটন এমন সব শর্ত দিচ্ছে যা গ্রহণযোগ্য নয় তেহরানের কাছে। আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্র অযৌক্তিক দাবি করে চলেছে। যুদ্ধ বন্ধের নামে ওয়াশিংটন এমন কিছু শর্ত চাপিয়ে দিতে চাইছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যুক্তরাষ্ট্র একদিকে শান্তির কথা বললেও অন্যদিকে চাপ ও হুমকির নীতি অনুসরণ করছে। এদিকে ট্রাম্পের হুমকির জবাবে আরও কড়া ভাষায় সতর্ক বার্তা দিয়েছে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ। বলেন যে কোনো আগ্রাসন বা সামরিক পদক্ষেপের উপযুক্ত জবাব দিতে পুরোপুরি প্রস্তুত তেহরান। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে কালিবাফ দাবি করেন যুক্তরাষ্ট্র ইরানের প্রস্তাব মেনে না নিলে কোনো সমাধান হবে না। বিদ্রূপ করে বলেন ওয়াশিংটন যত বেশি সময়ক্ষেপণ করবে তত বেশি মূল্য চুকাতে হবে মার্কিন করদাতাদের। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের হামলার সময় ক্ষতি এড়াতে পাকিস্তানের সামরিক বিমান রেখেছিল ইরান। অত্যন্ত কৌশলগত বিবেচিত নূর খান বিমান ঘাঁটিতে তেহরানের বেশ কয়েকটি আকাশযান রাখার অনুমতি দিয়েছিল ইসলামাবাদ। ঘটনার সাথে সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তাদের বরাতে চাঞ্চল্যকর এই তথ্য জানিয়েছে সিবিএস নিউজ। দাবি করা হয় হামলা থেকে বাঁচতে একটি বেসামরিক আকাশযানকে পাঠানো হয়েছিল আফগানিস্তানেও। চলতি বছর 28 ফেব্রুয়ারি ইরান জুড়ে ব্যাপক হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। সামরিক স্থাপনা থেকে শুরু করে টার্গেট করা হয় বিভিন্ন বিমান ঘাঁটি, ভূগর্ভস্থ মিসাইল লঞ্চার, এমনকি আইআরজিসির একাধিক দফতর। লক্ষ্য ছিল তেহরানের সামরিক সক্ষমতা পুরোপুরি নির্মূল করা। এই যুদ্ধ বন্ধে শুরু থেকেই মধ্যস্থতা করে আসছিল পাকিস্তান। এবার জানা গেল যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধের সময় ইরানকে সহায়তাও করেছিল দেশটি। এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ দাবি করছে যুক্তরাষ্ট্রের হামলা থেকে বাঁচতে ইরানের বেশ কিছু সামরিক বিমানকে রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটিতে পার্কিং করতে দেয় পাকিস্তান প্রশাসন। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তার বরাতে জানানো হয় এপ্রিলে যুদ্ধবিরতি কার্যকরের কয়েকদিনের মধ্যেই আকাশযানগুলোকে পাকিস্তানে পাঠানো হয়। এমনকি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জামও পাকিস্তানের নূর খান ঘাঁটিতে সরিয়ে নেয় ইরান। এর মধ্যে ইরান এয়ারফোর্সের অন্তত একটি RC-130 মডেলের নজরদারি বিমান ছিল, যা লকহিড মার্টিন C-130 হারকিউলিসের আরেক সংস্করণ। এছাড়াও ছিল আরও কয়েক ধরনের আকাশযান।
প্রতিবেদনে বলা হয় যুদ্ধ শুরুর আগে মাহান ইয়ারের একটি বেসামরিক উড়োজাহাজকে আফগানিস্তানে পাঠায় ইরান কর্তৃপক্ষ। ইরানের আকাশসীমা বন্ধ হওয়ায় সেটি কাবুল বিমানবন্দরেই অবস্থান করে। মাসখানেক পরে বিমানটি সরিয়ে নেওয়া হয় হেরাত এয়ারপোর্টে। অবশ্য সিবিএস নিউজের এমন দাবি অস্বীকার করছে পাকিস্তান আফগানিস্তান দুই দেশই। অনিক রহমান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতও হামলা চালিয়েছিল ইরানে। বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাতে এ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে দাবি করা হয় হামলাটি সংঘটিত হয় এপ্রিলের শুরুর দিকে। দাবি ওঠে ওই সময় ইরানের লাভান দ্বীপে হামলা চালিয়েছিল আবুধাবি। অজ্ঞাত এক পক্ষ লাভান দ্বীপে হামলা চালিয়েছে বলে অভিযোগও তুলেছিল ইরান। পাল্টা আক্রমণ হিসেবে সংযুক্ত আরব আমিরাত আর কুয়েতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের সামরিক বাহিনী। সূত্রের দাবি, উপসাগরীয় অন্য দেশগুলো সরাসরি যুদ্ধে অংশ নিতে অস্বীকৃতি জানালেও আবুধাবির এমন পদক্ষেপকে ইতিবাচকভাবেই নিয়েছিল ওয়াশিংটন। এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের তেল রফতানিতে সহায়তা করায় এবার 3 ব্যক্তি ও 9 প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সোমবার এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে দেশটি। 9টির মধ্যে 4টি করে সংযুক্ত আরব আমিরাত ও হংকং ভিত্তিক কোম্পানি, বাকি একটি ওমানের। অভিযোগ, চীনে ইরানের তেল রফতানিতে সহায়তা করেছে এসব প্রতিষ্ঠান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের ঠিক আগে নেওয়া হলো এই সিদ্ধান্ত। এর আগে গত শুক্রবার ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত অস্ত্র ও যন্ত্রাংশ ক্রয়ে ইরানকে সহায়তাকারী ব্যক্তি ও সংস্থার উপর ওয়াশিংটন নিষেধাজ্ঞা আরোপ করে। হিজবুল্লাহর ড্রোন হামলায় প্রাণ গেছে আরও এক ইসরায়েলি রিজার্ভ সেনার। দক্ষিণ লেবানন সীমান্তে হামলায় মৃত্যু হয় তার। নিহত সেনা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীতে ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। একই হামলায় আহত হয় আরও 3 আইডিএফ সেনা। সীমান্তবর্তী ইসরায়েলি এলাকায় লক্ষ্য করে বিস্ফোরক বোঝাই ড্রোন ছোড়ে হিজবুল্লাহ। এ সময় ঘাঁটিতে অবস্থানরত সেনাদের ওপর আঘাত হানে একটি ড্রোন। চলমান যুদ্ধবিরতিতে হিজবুল্লাহর ড্রোন হামলায় এ নিয়ে 5 ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। ইরান যুদ্ধের জেরে সম্ভাব্য অর্থনৈতিক সংকটের শঙ্কায় ভারত। চলমান বৈশ্বিক অস্থিরতার কারণে তেল, গ্যাস, সারের মতো প্রয়োজনীয় পণ্য আমদানিতে খরচ হচ্ছে বাড়তি অর্থ। নাগরিকদের বিদেশ ভ্রমণেও কোটি কোটি ডলার ব্যয় হচ্ছে। আর তাই মাত্র 2 মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে $38 বিলিয়ন। এমন পরিস্থিতিতে ভারতীয়দের জ্বালানি সাশ্রয় এবং স্বর্ণ ক্রয় ও বিদেশ ভ্রমণ বন্ধ সহ একগাদা আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের সংকট কতটা তীব্র সরকারকে তাই স্পষ্ট করার দাবি জানিয়েছে বিরোধীরা। ইরান যুদ্ধের জেরে হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় ভুগতে হচ্ছে পুরো বিশ্বকেই। প্রায় 150 কোটি মানুষের দেশ ভারতেও পড়েছে প্রভাব। সরকার জ্বালানি সংকট না থাকার দাবি করলেও দেশটির প্রধানমন্ত্রী রোববারের এক ভাষণ নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। তেলেঙ্গানায় এক জনসভায় দেওয়া ভাষণে জনগণকে জ্বালানি সাশ্রয়ে বেশ কিছু আহ্বান জানান মোদি। করোনার সময়ের মতোই ওয়ার্ক ফ্রম হোম ও অনলাইন মিটিংয়ের আহ্বান জানান তিনি। ব্যক্তিগত গাড়ির পরিবর্তে ব্যবহার করতে বলেছেন গণপরিবহন। রান্নায় তেলের ব্যবহার কমানো, 1 বছরের জন্য স্বর্ণ ক্রয় ও অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ বন্ধের আহ্বান জানান প্রধানমন্ত্রী। এমনকি সার ব্যবহার অর্ধেকে নামিয়ে আনতে বলেন কৃষকদের। জনগণকে হঠাৎ কেন এতটা সাশ্রয়ী হতে বলছেন মোদি? বিশ্বের 3য় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত। সবচেয়ে বেশি ইউরিয়া সারও আমদানি করে দেশটি। গত অর্থ বছরে $72 বিলিয়ন স্বর্ণ আমদানি করেছে তারা। বিদেশ ভ্রমণে ভারতীয়রা খরচ করেছেন প্রায় $32 বিলিয়ন। বলা হচ্ছে মধ্যপ্রাচ্য সংকটের কারণে আমদানি ব্যয় মেটাতে গিয়ে আশঙ্কাজনক হারে কমছে দেশটির বৈদেশিক মুদ্রা রিজার্ভ। তথ্য মতে গত 27 ফেব্রুয়ারি ভারতের রিজার্ভ ছিল $728.5 বিলিয়ন। 2 মাসে $38 বিলিয়ন কমে যা দাঁড়িয়েছে $690 বিলিয়নে। এমন পরিস্থিতিতে ভবিষ্যৎ সংকট মোকাবেলায় আগাম পদক্ষেপ হিসেবে সাশ্রয়ী হওয়ার আহ্বান মোদির। তার এই বক্তব্যের পর বিরোধীরা দাবি তুলছেন দেশের সংকট কতটা তীব্র তা প্রকাশ করতে হবে। উনি শুধু বলে দিলেন স্বর্ণ কিনো না, বিদেশ যেও না। প্রধানমন্ত্রীর স্পষ্ট করা উচিত দেশের পরিস্থিতি এখন কি, কেন তার এগুলো বলতে হলো তা জানার অধিকার দেশবাসীর আছে। বিজেপিকে ভোট দিলে সবার উন্নতি হবে এমন বড় বড় বক্তৃতা দিয়েছে তারা। আর এখন আমাদের বলছে ডিজেল পেট্রোল কম ব্যবহার করতে, স্বর্ণ না কেনার জন্য বলছে। এসব লেকচার বন্ধ করে আদানি, আম্বানি আর গুজরাটের কোটিপতির ব্যবসায়ীদের বলুন দেশকে সাহায্য করতে। সংকটের মুহূর্তেও মোদির একের পর এক রাজনৈতিক সমাবেশ ও বিদেশ ভ্রমণের কড়া সমালোচনা করছেন বিরোধীরা।
মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। মধ্যপ্রাচ্য ও ইউরোপে 5 দেশীয় সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার শুরু হবে তার 6 দিনের রাষ্ট্রীয় সফর। এ সময় সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালিতে যাবেন ভারতের প্রধানমন্ত্রী। শুক্রবার এই সফরের প্রথম দেশ হিসেবে আমিরাতে যাবেন নরেন্দ্র মোদী। সেখানে প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করবেন তিনি। আমিরাত থেকে নেদারল্যান্ডস এবং সেখান থেকে সুইডেনে 2 দিনের সফরে যাবেন মোদী। সফরের শেষ পর্বে নরওয়ে এবং ইতালি হয়ে দেশে ফিরবেন ভারতের প্রধানমন্ত্রী। এই সফরে ভারতের সাথে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর জ্বালানি, বাণিজ্য, প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহযোগিতা বিষয়ক সিদ্ধান্ত আসতে পারে। उत्तराखंड, उत्तर प्रदेश, নতুন রাজ্য সরকার গঠনের পরপরই পশ্চিমবঙ্গে ইডির হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা সুজিত বসু। নিয়োগ দুর্নীতি ও মামলার জেরা ও তদন্তে অসহযোগিতার অভিযোগে সোমবার স্থানীয় সময় রাতে তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিকে গ্রেফতারের পর তাকে দীর্ঘ 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় সল্ট লেকের দফতরে। সেখানেই তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়। পরে মঙ্গলবার সকালে বিধাননগর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয় সুজিত বসুকে। মমতা ব্যানার্জি সরকারে দমকল মন্ত্রী ছিলেন সুজিত বসু। এবারের বিধানসভা নির্বাচনে বিধাননগর আসনে পরাজিত হন প্রতাপশালী এই নেতা। দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালীন পৌরসভায় কর্মী নিয়োগে বড় দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তামিলনাড়ুর নবনির্বাচিত সরকারি দল টিভিকে সমর্থন দিয়েছে বিরোধী দল AIADMK একাংশ। মঙ্গলবার দলটির সাবেক মন্ত্রী সিভি ষণমুগাম ও এসপি ভেলমুনি নেতৃত্বাধীন অংশ এই ঘোষণা দেয়। মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের দলকে সরকার গঠনে বাধা দিতে AIADMK'র জেনারেল সেক্রেটারির বিরুদ্ধে প্রধান প্রতিপক্ষ ডিএমকের সাথে জোট গঠনের চেষ্টার অভিযোগ করেন তারা। এবারে বিধানসভা নির্বাচনে 47 আসনে জয়লাভ করে তৃতীয় স্থান অর্জন করে AIADMK। ধারণা করা হয় দলটির ষণমুগাম ভেলুমনি অংশের অধীনে 25 থেকে 30টি আসনে এমএলএ রয়েছেন। এদিকে 108 আসনে জিতে ম্যাজিক ফিগার থেকে কিছুটা দূরে অবস্থান অর্জন করে টিভিকে। পরে কংগ্রেস সহ 3টি দলের সমর্থন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে থালাপতি বিজয়ের দল। ভারতে তামিলনাড়ুর ক্ষমতায় গিয়ে রাজ্য সরকার পরিচালিত 7 শতাধিক মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন থালাপতি জোসেফ বিজয়। বন্ধ হওয়া দোকানগুলোর বেশিরভাগই মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও বাস স্ট্যান্ডের আশপাশে অবস্থিত। তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন বা TASMA পরিচালিত খুচরো মদের দোকানগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বলা হয়েছে ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ ও বাস স্ট্যান্ডের 50 মিটারের মধ্যে কোনো মদের দোকান রাখা যাবে না। TASMACর মদের দোকান থেকে বিপুল রাজস্ব পায় রাজ্য সরকার। তাই এই সিদ্ধান্তে সরকার আর্থিক চাপে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। দলীয় কোন্দলে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমারের গদি নিয়েই শুরু হয়েছে টানাটানি। স্থানীয় নির্বাচনে ভরাডুবি জেরে নজিরবিহীন চাপে পড়েছেন লেবার পার্টির নেতা। তার পদত্যাগের দাবি তুলছেন একের পর এক দলীয় আইন প্রণেতা। পদত্যাগ করেছেন স্টারমার প্রশাসনের কমপক্ষে 6 জন। অবশ্য এখনই পদত্যাগে রাজি নন স্টারমার। দাবি এতে বিপদে পড়বে দল ও দেশ উভয়ই। 14 বছরের কনজারভেটিভ শাসনের অবসান ঘটিয়ে 2024 সালে বিপুল জয় নিয়ে ক্ষমতায় এসেছিল লেবার পার্টি। কিন্তু দেশ ও দেশের বাইরের নানামুখী সংকটে অর্থনৈতিক চাপ কাটেনি। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মসনদে বসা লেবার পার্টির ওপর জনসাধারণের ক্ষোভ, হতাশার নমুনা দেখা গেল স্থানীয় নির্বাচনে। গেল সপ্তাহেই প্রায় 1500 কাউন্সিলে ধরাশয়ী হয় দলটির প্রার্থীরা। এরপরই টানাপোড়েন শুরু হয় লেবার পার্টিতে। কেইর স্টারমারের ভূমিকা নিয়ে বিভক্ত দলটি। বর্তমান প্রধানমন্ত্রী পরবর্তী নির্বাচনে দলের দায়িত্ব নেয়ার মতো যোগ্য নন বলে মনে করছেন অনেকে। অসন্তোষ এমন পর্যায়ে পৌঁছেছে যে নিজ দলের কমপক্ষে 72 জন এমপি স্টারমারকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তালিকায় আছেন ডেপুটি প্রধানমন্ত্রী ডেভিড ল্যামি, স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদের মতো হাই প্রোফাইলরাও। পদত্যাগের সময়সীমাও বেঁধে দিতে চেয়েছেন কয়েকজন। ক্ষুব্ধ হয়ে নিজেরাই পদত্যাগ করেছেন 6 জন পার্লামেন্টারি প্রাইভেট সেক্রেটারি PPS। ভুল স্বীকার করলেও এই মুহূর্তে সরে যেতে চান না স্টারমার। দলীয় নেতৃত্বের লড়াইয়ের কারণে বিশৃঙ্খল পরিস্থিতি ও নতুন রাজনৈতিক সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন তিনি। নিজেকে সংশোধনের সুযোগ দিতে দলীয় নেতাদের প্রতি আহ্বানও জানিয়েছেন। আমি জানি মানুষ দেশ নিয়ে হতাশ।
রাজনীতি নিয়ে আমাকে নিয়ে হতাশ, জানি আমাকে নিয়ে সন্দেহ আছে অনেকের, আর এটাও জানি তাদের ভুল প্রমাণ করতে হবে, আর তা করব। আমরা খুব ঝুঁকিপূর্ণ সময় পার করছি, কেবল তাই নয়, বিপজ্জনক বিরোধীদের মোকাবিলা করছি। কেবল লেবার পার্টির জন্য নয়, আমরা সঠিক সিদ্ধান্ত না নিলে পুরো দেশই ভুল পথে যাবে। 2016 সালে ডেভিড ক্যামেরনের দ্বিতীয় মেয়াদ থেকে 2024 সাল পর্যন্ত যুক্তরাজ্যের কোনো প্রধানমন্ত্রী দায়িত্বের মেয়াদ পূর্ণ করতে পারেননি। থেরেসা মে, বরিস জনসন, লিজ ট্রাস ও ঋষি সুনাকের পথেই স্টারমার্কে হাঁটতে হয় কিনা সেটাই দেখার বিষয়। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। দ্বীপাঞ্চল গোটল্যান্ডে বহুজাতিক সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে, যাতে সুইডেন ছাড়াও অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউক্রেন ও ডেনমার্কের সেনারা। কিভাবে যুদ্ধ শুরুর আগে নিরাপত্তা জোরদার করা হবে তার প্রশিক্ষণ নেওয়া হয় অরোরা 26 নামের মহড়ায়। এছাড়া শত্রুপক্ষের সাইবার হামলা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে নাশকতা ঠেকানোর প্রশিক্ষণও নেওয়া হয়েছে। ড্রোন, অ্যান্টি ড্রোন সিস্টেম, কামান ও যুদ্ধ বিমান পরিচালনার অনুশীলনও করেছেন সেনারা। মূলত ইউরোপের রাশিয়ার হুমকি মোকাবেলায় ইউক্রেনের সাথে ন্যাটো সদস্যদের এই মহড়া। ভয়াবহ দাবানল ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বিশাল এলাকায়। এরই মধ্যে পুড়ে গেছে বনভূমির হাজার হাজার একর এলাকা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের বিপুল সংখ্যক কর্মী। হেলিকপ্টার থেকে ফেলা হচ্ছে পানি ও রাসায়নিক। ফ্লোরিডা ফরেস্ট সার্ভিস জানিয়েছে, পশ্চিম ব্রাওয়ার্ড কাউন্টিতে 7,000 একরের বেশি এলাকা পুড়েছে। দাবানলে প্রায় 650 বাড়িকে বিপদমুক্ত রাখতে চারপাশে তৈরি করা হয়েছে সুরক্ষামূলক বেষ্টনী। জারি করা হয়েছে সতর্কতা। আইনশৃঙ্খলা বাহিনী হাতে গ্রেফতার থেকে বাঁচতে দৌড়ে পালালেন ফিলিপাইনের সাবেক সিনেটর রোনাল্ড দে লা রোসা। সোমবার দেশটির সিনেট ভবনের ভেতরের এই দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। দেখা যায় সাবেক এই সিনেটরকে ধরতে রীতিমতো ধাওয়া করছে আইনশৃঙ্খলা বাহিনী। দৌড়াতে গিয়ে সিঁড়িতে হোঁচট খেতেও দেখা যায় দে লা রোসাকে। পরে সিনেট ভবনে নিজের কার্যালয়ে আশ্রয় নেন তিনি। ওই দিনই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আন্তর্জাতিক অপরাধ আদালত ICC। অভিযোগ, মাদক বিরোধী অভিযানের সময় তার নির্দেশেই বহু মানুষকে আইনি প্রক্রিয়ায় বিচার ছাড়াই হত্যা করা হয়। অবশ্য বিচার বহির্ভূত এসব হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন দে লা রোসা। আসন্ন ট্রাম্প সেই বৈঠক ঘিরে উদ্বেগের মাঝেই সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন তাইওয়ানের সাধারণ জনগণ। বেসামরিক বিভিন্ন সংগঠন আর NGO এসব প্রশিক্ষণের আয়োজন করেছে। যুদ্ধ কৌশল শিখছে স্বেচ্ছাসেবক অনেকেই। সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানকে ঘিরে একের পর এক সামরিক মহড়া চালাচ্ছে চীন। ক্রমেই বাড়ছে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি। তাই চীনের আগ্রাসন মোকাবেলায় আগে ভাগেই প্রস্তুতি নিয়ে রাখছেন তাইওয়ানিজরা। প্রতিরক্ষা বাজেট বাড়িয়েছে তাইপে সরকার। চলছে আত্মরক্ষামূলক প্রশিক্ষণ। স্বায়ত্তশাসিত দ্বীপ তাইওয়ানে চীনের যে কোনো হামলা শক্তভাবে প্রতিহত করতেই যুদ্ধ কৌশল আয়ত্ত করছে তাইওয়ানিজরা। সাধারণত বেসরকারি সংগঠন ও NGO-গুলো আয়োজন করে থাকে এসব প্রশিক্ষণের। স্থানীয়দের মাঝে এসব সংগঠন পরিচিত সেলফ ট্রেনিং গ্রুপ নামে। চীনের সম্ভাব্য আগ্রাসন ঠেকাতে আর তাইওয়ানের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এসব প্রশিক্ষণে অংশ নিচ্ছেন বহু স্বেচ্ছাসেবী। শিখছেন শত্রুর গুলিবর্ষণের মাঝে নিরাপদে চলাচল, রাইফেল চালনা আর যুদ্ধক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা প্রদানের কৌশল। আপনি বিশ্বাস করুন আর নাই করুন, 2027 সালে চীন তাইওয়ানে হামলা চালাতেই পারে। হয়তো আরো কিছু বছর পর এমনটা হতে পারে। তবে পরিস্থিতি মোকাবেলায় সব রকম প্রস্তুতি নিয়ে রাখার এটাই উপযুক্ত সময়। বর্তমানে তাইওয়ান অর্থনৈতিকভাবে বেশ সমৃদ্ধ, তবে আমাদের সেনা সদস্য খুব বেশি নয়। সামরিক বাহিনীর সক্ষমতাও সীমিত। তরুণদের রক্ষার্থে যদি অস্ত্রই না কিনি, তবে সবই তো অর্থহীন। সম্প্রতি সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে অতিরিক্ত $25 বিলিয়ন প্রতিরক্ষা ব্যয় অনুমোদন করেছে তাইওয়ান পার্লামেন্ট। তবে ওয়াশিংটনের দৃষ্টিতে তা প্রয়োজনের তুলনায় বেশ কম। এমন পরিস্থিতিতে আসন্ন বৈঠকে তাইওয়ানকে নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারি অবস্থানের পরিবর্তনে চীন চাপ প্রয়োগ করতে পারে বলেও আশঙ্কা করছেন অনেকে। তাইওয়ান যুক্তরাষ্ট্রের মধ্যে বিভাজন তৈরি করে ট্রাম্পের কাছ থেকে কিছু সুবিধা আদায় করতে চেষ্টা করছেন শি জিনপিং, কিন্তু আমি মনে করি না এই চেষ্টা সফল হবে। 2,30,00,000 মানুষের স্বায়ত্তশাসিত দ্বীপ তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অংশ বলে দাবি করে চীন। প্রয়োজনে শক্তি প্রয়োগ করে হলেও দ্বীপটির নিয়ন্ত্রণ নেয়ার অঙ্গীকার করেছে বেইজিং। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। যমুনা ডেস্ক এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।